ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। এক সপ্তাহ পর আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম নতুন ঘটনা নিয়ে, বাস্তব ঘটনা নিয়ে। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে সকল নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। তবেই আমি শিমুলভূত.com সামনের দিকে আর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে চলুন আজকের এপিসোডের ঘটনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম শিমুল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমাদের গ্রামে ঘটে যাওয়া কিছু ঘটনা। তো ঘটনাটি খুব ছোট আমি পার্ট বাই পার্ট শেয়ার করতে যাচ্ছি। আমার ঠিকানা হচ্ছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অবস্থিত চাখার নামের একটি গ্রাম। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। সময়টা 2009 সাল। বরিশালের কাঁঠালতলী এলাকায় একটি পুরনো ব্রিজ আছে, যেটি শীতকাল আসলে যেন অভিশপ্ত হয়ে ওঠে। এলাকাবাসী, রাতের প্রহরী, এমনকি পুলিশের মধ্যেও এই ব্রিজকে ঘিরে আতঙ্ক কাজ করে। কেন? কারণ এখানে কয়েকটি দুর্ঘটনা, নিখোঁজ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে, যার ব্যাখ্যা আজও পর্যন্ত মেলেনি। ঘটনা 1। 2009 সালে শীতকালের শুরু। এক ট্রাক চালক নাম আব্দুর রহিম রাত 11টার দিকে বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন কাঁঠালতলী ব্রিজ পেরিয়ে। হঠাৎই ব্রিজের সামনে মাঝখানে এসে তার গাড়ি বন্ধ হয়ে যায়। ইঞ্জিন ঠিকঠাক, কিন্তু হেডলাইট অফ হয়ে যায়। চারপাশে অন্ধকার। ঠিক তখনই গাড়ির পাশে কুয়াশার ভিতর থেকে একটি ছায়া দেখতে পান। ছায়াটা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। কোনো মুখ নেই, হাত নেই, তবু দাঁড়িয়ে আছে। তারপরও কিভাবে যেন ট্রাক নিজে নিজেই আবার চলতে শুরু করলো। করিম পুরোপুরি বাকরুদ্ধ, তার কথা বের হচ্ছে না মুখ দিয়ে। সে যেন বোবা হয়ে গিয়েছে। সকালবেলা তাকে ব্রিজের ওপারে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। ঘটনা 2। কাঁঠালতলী বাজারের দোকানিরা বলেন এমন ঘটনা আগেও ঘটেছে। একজন মুদি দোকানি এসে বলেন, একবার রাতে একজন লোক দোকানে পানি খেতে এসেছিলেন, কাঁপছিলেন। বললেন, ভাই, আমি দেখেছি কেউ ব্রিজের রেলিং বেয়ে হেঁটে তুলেছে, কিন্তু রেলিং তো মাত্র 1 ফুট চওড়া। কিভাবে তো একজন মানুষ স্বাভাবিকভাবে হাঁটতে পারে? পুলিশ তদন্ত করে, কিছুই পায় না। সিসিটিভি বসানো হয়, কিন্তু প্রতি রাতে নির্দিষ্ট একটা সময় 2:40 ক্যামেরা ব্ল্যাঙ্ক হয়ে যায়। ঘটনা 3। 2015 থেকে 2018 সাল পর্যন্ত 3 জন যুবক সেখানে আত্মহত্যা করে। প্রত্যেকে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা কেউ মানসিক অসুস্থ ছিলেন না। প্রত্যেকের ডায়েরিতে লেখা ছিল, আমাকে কেউ ডাকছে, আমি ফিরে যেতে পারছি না। ঘটনা 4। 2020 সাল। এক জেনারেটর কোম্পানির টেকনিশিয়ান নাম ফারুক মিয়া রাতে লোডশেডিং এর সময় গিয়ে দেখেন ব্রিজের উপরে একটা হালকা আলো দেখা যাচ্ছে। গিয়ে দেখেন একটি মেয়ে দাঁড়িয়ে, গলায় লাল ওড়না। বললেন, আপনি লাইট সরাতে এসেছেন? একটু নিচে যান, ওখানে সমস্যা। তিনি নেমে যেতে না যেতে হঠাৎ আওয়াজ, ঝপ, যেন কেউ ঝপ করে গেল। তাকিয়ে দেখেন কেউ নেই। ঘটনা 5। সর্বশেষ ও সবচেয়ে ভয়ঙ্কর। 2022 সাল। 2 জন যুবক ইউটিউব লাইভ করতে গিয়েছিলেন সেই ব্রিজে রাত কাটানোর জন্য। তারা হাসি ঠাট্টা করতে করতে ভিডিও শুরু করে, কিন্তু রাত 3টার পর হঠাৎ লাইভে শোনা যায় কানে ফিস ফিস আওয়াজ, তুমি ফিরছো না কেন? একজন কাঁপতে কাঁপতে ব্রিজ থেকে পালায়, আরেকজন নিখোঁজ হয়ে যায়। পুলিশ অনেক খোঁজ করেও কাউকেই পায়নি। ভিডিও এখনো ইউটিউবে আছে, তবে সেই ভয়াবহ দৃশ্য অনেকেই দেখতে সাহস করে না। তা দেখে অসুস্থ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন অনেকেই। কাঁঠালতলী ব্রিজ এলাকায় আজও রাত নামলে কেউ আর সহজে যায় না।
স্থানীয়রা বলেন, যে একবার ডাক শুনে সে আর ফেরে না। অনেকের মতে এই এলাকায় অনেক সময়ে ঘন হত্যা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। সেখানেই অনেক মৃতদেহ ফেলে রাখা হয়েছিল। সে আত্মারাই হয়তো ঘুরে বেড়ায়। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। জানি ঘটনাটি তেমন ভয়ঙ্কর নয়, তবে যেহেতু বাস্তব ঘটনা তাই শেয়ার করলাম। আমার কাছে আরও ঘটনা আছে, পরবর্তীতে আরও ঘটনা আমি পাঠানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি পরবর্তী ঘটনাগুলো আপনার কাছ থেকে অতি শীঘ্রই পেয়ে যাব। কথা না বাড়িয়ে চলুন পরবর্তী ঘটনায় আমরা শুরু করছি। ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে আর একটা অনুরোধ, আপনাদের জানা ঘটনা অথবা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে থাকলে mhbhood.com026 এই ইমেইলে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তবে mhbhood.com ইউটিউব চ্যানেল সামনের দিকে এগিয়ে যাবে। কথা বাড়াচ্ছি না, চলুন পরবর্তী ঘটনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম শিমুল ভাই, আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি দুর্বিষহ ঘটনা। ঘটনাটির কারণে আমার জীবনের একটি মোড় নিয়েছিল এক সময়। চলুন কথা না বাড়িয়ে সেই তিক্ততার গল্পে আমরা প্রবেশ করছি। সময়টা 2012-13 সাল। তখন সবে মাত্র এইচএসসি পরীক্ষা দিয়ে শেষ করেছি। ভার্সিটি অ্যাডমিশন দিব বলে ঢাকায় একটি মেস ভাড়া নেই। বাসায় আমি একলাই থাকতাম। কিছুদিন পর আরেকটা নতুন ছেলে আসে, আমরা দুইজনই থাকতাম। কিছুদিন কিছু না হলেও কয়েকদিন পর থেকে লক্ষ্য করলাম রাত ঠিক 2:45 পর থেকে ঘরের আবহাওয়া অনেকটা ঠান্ডা হতে শুরু করে। দরজা বন্ধ থাকলেও, জানালা বন্ধ থাকলেও জানালার পর্দা নড়তে থাকে। এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়। তখন ছাত্র মানুষ হওয়ায় বিষয়টা তেমন আমলে নিইনি। কিছুদিন পর থেকে লক্ষ্য করলাম ঘরের কোণে যেন কেউ দাঁড়িয়ে থাকে, আমাকে যেন লক্ষ্য করে তাকিয়ে থাকে নিঃশব্দে অন্ধকারের মধ্য থেকে। কিছুদিন পর থেকে আবারও লক্ষ্য করলাম আরেক নতুন ভয়ঙ্কর ঘটনা। ঘুমানোর সময় কে যেন আমার পাশে দাঁড়িয়ে থাকে মাথার কাছে। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি কেউ নেই। ওই দিন রাতে আর কিছু না হলেও এর পরের দিন ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। ওই দিনও সে একই অনুভূতি। আমার বিছানার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। লাফ দিয়ে ওই দিন উঠে রুমের বাতি জ্বালিয়ে যে দৃশ্যের সম্মুখীন হলাম তা হয়তো দুনিয়ার কেউই আর প্রস্তুত থাকবে না। আয়নার ভিতরে তাকিয়ে দেখলাম একটি ভয়ঙ্কর অবয়ব ভিতরে দাঁড়িয়ে আছে। কিছুই দেখা যাচ্ছে না, শুধু চোখ জোড়া জল করতে রক্তিম আভার মতো। ভয় আমি ভাগরুদ্ধ হয়ে যাই। দৌড় দিয়ে আমি আমার রুমমেটের রুমে চলে যাই। ওকে গিয়ে সব ঘটনা খুলে বললে ও আমাকে বলে, কি বলছো এসব? সারাদিন ভূতের মুভি দেখো, তাই জন্য হয়তো তুমি এসব দেখছো। যাও যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, ফালতু বাকি দেখো না। আমি কিভাবে বোঝাবো যে সব সত্যি ঘটনা? যাই হোক, ওই দিনের মতো ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম আর আসে কোথায়? ভয় আর ঘুমাতে পারিনি সেই রাত। পরের দিন থেকে শুরু হয় আমার সাথে অদ্ভুত সব ঘটনা। রান্নাঘরের হাঁড়ি পাত্র সব অটোমেটিক উল্টে যেত, বই বুকশেলফ থেকে পড়ে যেত। দিনটা কোনো মতে কাটলো। রাতে সে আবারও একই অনুভূতি ঘুমানোর সময়। আজকে ভয়ে আর উঠলাম না, চোখ বন্ধ করে শুয়ে রইলাম। বিশ্বাস রাখলাম পাশের রুমে একজন আছে, কিছু হবে না। কেউ যেন আমার কানে ফিসফিস করে তখন বলতে লাগলো, তুই আমার ঘরে কেন এসেছিস? এখন তোর এখান থেকে প্রস্থান হবে না। কথাগুলো শুনে আমি একটু ভয় নিয়ে সাহস করে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আর আপনি কোথা থেকে কি বা কথা বলছেন? কোনো উত্তর এলো না। আজকে আবার ঘরের
আজকে আবার ঘরের মধ্যে সে একই পরিবেশ, ঠান্ডা বাতাস বইছে, অথচ জানালা সব বন্ধ। আমি ভয়ে আর উঠতে পারছিলাম না, শরীর যেন অবশ হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে আমার রুমমেটকে ডাক দিলে সে আমার রুমে এসে দেখে আমি শুয়ে আছি, লাইট অফ করে। সে বলল, কি হয়েছে তোমার, এত জোরে চিল্লানি দিলি কেন? আমি তাকে সব ঘটনা খুলে বললে সে একটু এবার বিষয়টাকে আমলে নেয়। সে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে কালকে আমার এক বড় সিনিয়র ভাইয়ের সাথে দেখা করাবো। ওই রাতটা কোনো মতে কেটে যায়। পরের দিন আমার ক্লাসমেটের তথা রুমমেটের সেই ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। সিনিয়র ভাই, তিনি একটু হুজুর টাইপের ছিলেন। তিনি সব ঘটনা শুনে আমাকে একটি বড় হুজুরের অ্যাড্রেস দেন। পরের দিন আমি আর আমার রুমমেট ওই হুজুরের ঠিকানায় যাই। হুজুরের ঠিকানায় গিয়ে দেখি তিনি অন্য এক জায়গায় চলে গিয়েছেন, ওই জায়গায় আর থাকেন না। নিরাশ হয়ে ফিরতে হলো। আমার ক্লাসমেট তথা আমার রুমমেট বলল, আজকে আমি বাড়িতে চলে যাব, আবার শনিবারে আসব। তুমি তো যেতে পারবে না মনে হয়, তাহলে তুমি কি করবে? আমি বললাম, কি আর করার, বাসায় থাকতে হবে একাই। ওই দিন বিকেলে আমার রুমমেট চলে যায় তার দেশের বাড়িতে। বাসায় আমি একা। মাঝরাতে ঘুম না আসায় বারান্দায় পায়চারি করছিলাম। হঠাৎ করে বাইরে চোখ পড়তে তাকিয়ে দেখলাম একজন লোক অন্ধকারে দাঁড়িয়ে আছে, নিঃশব্দে অন্ধকারের মধ্য থেকেই আমাকে যেন দেখছে। কিন্তু এ কি, 3 তলার সম উচ্চতায় একজন মানুষ কিভাবে এত স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে আছে, তাও আবার আকাশের মধ্যে? ভয়ে বুকের ভেতরটা থক করে উঠল। আমি দৌড়ে রুমে এসে আমার সব জানালা দরজা বন্ধ করে দিলাম। আজকে হঠাৎ করে আবার রুমের পরিবেশটা আগের মতো হতে শুরু করলো। ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আজকে যেন অত্যাধিক ঠান্ডা, শরীর যেন বরফ হয়ে যেতে চায় কিন্তু হয় না। হঠাৎ করে সেই ফিসফিসানের শব্দটা আবার আমার কানে ভেসে আসলো, তুই এখনো আমার রুম থেকে যাসনি কেন? তুই কি মরতে চাস? কথাগুলো শুনে আমি কি করবো খোঁজ বুঝতে পারছিলাম না। এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। কখন জ্ঞান ফিরেছে মনে নেই। জ্ঞান ফেরার পর একটু ধাতস্থ হয়ে চারপাশ ঘুরে দেখলাম দুপুর হয়ে গিয়েছে। রুম থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দেখি কিছু কাপড় চোপড় উলট পালট হয়ে পড়ে আছে। আমি তো কাপড় বারান্দায় রাখিনি, কিভাবে গেল সেই কাপড় বারান্দায়? মনে মনে সেই অবয়বটার কথা চিন্তা করলাম। তখনই মনে আসলো কত রাতের সেই বিভীষিকাময় ঘটনার কথা। ওই দিন আমি আর এক মুহূর্ত ওই বাড়িতে আর থাকিনি। ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে চলে আসি। শনিবার আমার ক্লাসমেট তথা আমার রুমমেট আসলে আমি তাকে সবকিছু খুলে বলি। সে বলে, তোমার সমস্যা তো অনেক গুরুতর দেখছি, তুমি কয়েকদিন বাড়িতে থেকে তোমার সমস্যাটার কথা তোমার পরিবারকে জানাও। আমি সম্মতি দিয়ে ওই দিনই আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আব্বু আম্মুকে সব ঘটনা খুলে বললে ওনারা অনেকটাই চিন্তিত হয়ে পড়েন। বাড়ির ইমাম সাহেবকে দিনে ডেকে আনেন। সব ঘটনা খুলে বলে তিনি বলেন, এটা কোনো জিনের কাজ, আমি একটি বড় হুজুরের ঠিকানা দিচ্ছি, আপনারা কালকে সেই হুজুরের ঠিকানায় যাবেন, উনি কিছু করতে পারবে। ঠিকানা নিয়ে পরের দিন আমি আর আমার আব্বা আম্মা মিলে সেই হুজুরের বাড়িতে যাই। হুজুরের বাড়িতে যাওয়ার পরে তিনি আমাকে দেখে বললেন, বসো। আমরা সবাই বসলাম। তিনি কিছুক্ষণ ধ্যান করে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ওই কবরস্থানে গিয়েছিলে কেন? আমি আকাশ থেকে মাটিতে পড়লাম। কবরস্থানের কথা উনি জানলো কি করে? আবারও একটি মুচকি হাসি দিয়ে কবিরাজ সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না, যদি বিপদ থেকে বাঁচতে চাও তাহলে সবকিছু খুলে বলো। আমি তখন আমার সেই কবরস্থানের ঘটনাটি শেয়ার করি। আমি একটু সাহসী ছিলাম, তাই কবরস্থানে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করতাম মাঝরাতের পর কিছু অলৌকিক দেখার আশায়। কিন্তু ওই দিন রাতে
একটি কালো বিড়াল আমার পায়ের নিচে পড়ে মারা যায়। তারপর থেকেই এই ঘটনাগুলো আমার সাথে শুরু হয়। কবিরাজ সাহেব সবকিছু শুনে বললেন, আপনারা কালকে আসবেন, কালকে ইনশাল্লাহ এর সমাধান করে দেব। ওইখান থেকে ফেরার পথে আমরা অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম, সেগুলি আর শেয়ার নাই করলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু কে জানতো আমার সেই ভুলের মাসুল দিতেই হবে। রাত থেকে দেখা শুরু করলাম অলৌকিক ভয়ঙ্কর সব ঘটনা। কেউ দেখলাম আয়নার সেই অবয়বটা আমার হাত ছিঁড়ে নিয়ে যাচ্ছে, অথবা আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো জঙ্গলের দিকে। হঠাৎ করে আমি মাঝরাতে ঘুম ভেঙে যায় অদ্ভুত এক স্বপ্নে। দৌড় দিয়ে আমি আব্বু আম্মুর ঘরে চলে যাই। তাকে গিয়ে স্বপ্নের ঘটনা বললে আমরা তিনজন ওই রাতটা একই রুমে কাটাই। পরের দিন সকালে নাস্তা করে আমরা দ্রুত ওই কবিরাজ তথা হুজুরের বাড়িতে যাই। হুজুর আমাদেরকে দেখে বললেন, তোমরা এসেছো, বসো। বসার পর তিনি একটি তাবিজ দিলেন আর বললেন, এই তাবিজটা হাত থেকে কোনো সময় খুলবে না 40 দিন হওয়ার আগে। আর একটি ছাগল, 13টা মুরগি আর 7টি কবুতরের বাচ্চা আল্লাহর নামে সদকা দিয়ে দিতে হবে, তবেই ইনশাল্লাহ এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে। ওই দিন কবিরাজের বাড়ি থেকে আসার পরে সবকিছু গুছিয়ে ফেলার পর আব্বু বাজার থেকে ছাগল, মুরগি আর কবুতর কিনে আনে সব হুজুরের কথা মতো পালন করেন। এরপর থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয়নি। এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তীতে আরো ঘটনা পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কাছে ঘটনাটি পাঠানোর জন্য। আশা করি লিসেনারদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর আপনাকে বলছি, ঘটনাটি আর একটু গুছিয়ে লেখা উচিত ছিল, আমার পড়তে অনেক কষ্ট হয়েছে। আশা করছি পরবর্তীতে যত ঘটনা পাঠাবেন, ঘটনা পাঠানোর সময় আর একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন, যাতে আমার পড়তে একটু সুবিধা হয়। আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে mhbhod.com02606@gmail.com। এই ইমেইলে আপনাদের জানা অথবা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোন ঘটনা থেকে থাকলে পাঠিয়ে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শিমুল। আল্লাহ হাফেজ।